আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম ইমতিয়াজুর রহমান, ফিজিশিয়ান টোন স্বাস্থ্যগত অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ফিজিশিয়ান টোন স্বাস্থ্যগঠন অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে করণীয়। আজকে আমাদের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট বিজনেস নেটওয়ার্ক অ্যান্ড পাওয়ার্ড বাই ফার্স্ট সেন্ট মসকিটো রিপ্লেন্ট জেল। দিস ব্র্যান্ড ইজ নাম্বার 1 মসকিটো রিপ্লেন্ট জেল ইন তাইওয়ান। এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, আর এটি পাওয়া যাবে রুবিস গিফট মার্ট, ধানমন্ডি, হ্যাপি আর্কেডিয়া শপিং মল। আর ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে করণীয় আমরা এই ব্যাপারে আলোচনা করব আমাদের বিশেষজ্ঞ অতিথি প্রফেসর ডাক্তার শ্যামল সরকার, বিভাগীয় মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার বর্তমানে পিআরএলে আছেন। স্যারের দীর্ঘ অভিজ্ঞতা আছে এই শিক্ষকতা চিকিৎসা পেশায়। স্যার ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, মানুষের সেবা দিয়েছেন। সেই শ্যামল সরকার স্যারকে পেয়ে ফিজিশিয়ান টোন গর্বিত। স্যারকে আমরা ফিজিশিয়ান টোন ফেসবুক পেজে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনাদেরও সবাইকে সাদর সম্বোধন আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আমিও অত্যন্ত খুশি আপনাদের প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি জানেন যে ডেঙ্গু ভাইরাস গত 2 বছর বা 3 বছর ধরে এর প্রকোপটা আমরা বেশি দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় কি কারণে ডেঙ্গু ভাইরাসের এই প্রকোপটা আমাদের দেশে একটু বেড়েই চলেছে? ডেঙ্গু একটা ভাইরাল ডিজিজ এবং এটা আর্থ্রোপড বর্ন মানে মসকুইটো বর্ন ডিজিজ। আর এটার যে কারণে এটা লাইফ সাইকেলটাই হয় এরকম যে এটা 2-3 বছর পর পর এটা প্রকোপ বেড়ে যায়। আর অতিরিক্ত আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশে এখন যে ডেঙ্গুর যে বিস্তার, ডেঙ্গু মশার যে বিস্তার বৃদ্ধি হচ্ছে, যেটা আমাদের দেশে এক নম্বরে এবারকার বা অন্যান্য কাছে আমাদের মানে পানি জলাবদ্ধতা, এটা একটা কমন কারণ। এবং আমাদের দেশের সিওয়ারেজ সিস্টেমটা বিশেষ করে বন্যাজনিত কারণে এডুকেট হয় না, সেই জন্য অধিকাংশ জায়গায় স্ট্যাগনেন্ট ওয়াটার হয়ে থাকে, যার জন্য হয়তো আমাদের দেশে এই গত কয়েক বছর যাবৎ এই ডেঙ্গু ভাইরাসের প্রকোপটা প্রতি বছরই বাড়তেছে। তো গতবারের তুলনায় এইবার এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম, কারণ হয়তো আমরা এখন কোভিড নিয়ে বেশি চিন্তিত আছি, অথবা এটা হয়তো আমাদের একটা মানে সৃষ্টিকর্তা থেকে আশীর্বাদ হইতে পারে যে এবার রেইনি সিজনে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ অতটা অন্যান্য বছরের তুলনায় পরিমাণ অতটা হয়নি। অনেক ধন্যবাদ স্যার। আমরা জানি যে ডেঙ্গু ভাইরাস এটা একটা অ্যাডিস মসকিটোর মাধ্যমে হয়ে থাকে, অ্যাডিস এজিপ্টি যেটাকে বলা হয়। এই অ্যাডিস মশার আসলে উৎপত্তি স্থল স্যার প্রথমে কোথায় ছিল? কোথা থেকে আসলে অ্যাডিস মশার উৎপত্তি হয়েছে? কোথা থেকে হয়েছে উৎপত্তি এটা ঠিক বলতে পারবো না, মশার উৎপত্তি কোত্থেকে। তবে এই সম্বন্ধে আমার খুব একটা ধারণা নাই। তবে এডিস মশার উৎপত্তি এটা কয়েক প্রকার আছে, এবং মোটামুটিভাবে যেসব ট্রপিক এবং সাব ট্রপিক্যাল এরিয়া এবং টেম্পারেট জোনেই এইগুলার বেশি বংশবিস্তার হয় এবং তারা বেঁচে থাকে অধিকাংশ ক্ষেত্রে। টেম্পারেট জোন মানে ট্রপিক অ্যান্ড সাব ট্রপিক্যাল এরিয়া। জি স্যার। বাংলাদেশ যেহেতু নাতিশীতোষ্ণ দেশ, বাংলাদেশেও কিন্তু এর প্রকোপটা একটু বেশি। এই ডেঙ্গু ভাইরাস হলে সাধারণত আমরা জানি যে এটা মশার মাধ্যমে, মশাবাহিত রোগের মাধ্যমে হয়ে থাকে। এই এডিস মশাটা আসলে কখন এই মানুষকে সাধারণত বাইট করে থাকে, কখন আসলে মানে মানুষকে সতর্ক থাকতে হবে? এডিস মশাটা অধিকাংশ ডোমেস্টিক, এটা একটা নেচার হলো এটা ডোমেস্টিক, অধিকাংশ ঘরের মধ্যে আশেপাশে, ঘরের আশেপাশে থাকে। এবং এটা সাধারণত দিনের বেলায় মানে সূর্য উদয়ের পরে কয়েক ঘন্টা এবং সূর্যাস্তের 2-1 ঘন্টা পূর্বে, এই সময়টা ওদের মানে আনাগোনা বেশি হয়, চলাফেরা বেশি হয়, এবং এই সময়টা তারা মানুষকে মানে কামড় দেওয়ার জন্য, বাইট করার জন্য মানে অস্থির থাকে। সেই জন্য এই সময়টা ওদের জন্য খুব সুইটেবল। এবং আমরাও এই সময়টা যদি মানে নিজেদেরকে প্রোটেক্ট না করতে পারি তাহলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। মানে একজন এক কথা বলা হয় ডন অ্যান্ড ডাস্ক, তার মানে সূর্যোদয়ের কিছুক্ষণ পরে এবং সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে, এই সময়টা হলো ওদের জন্য সবচেয়ে সুইটেবল টাইম। তাহলে প্রিয় দর্শক, আমরা শুনছিলাম স্যারের কথা। স্যার খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে ডেঙ্গু ভাইরাস থেকে যদি আমরা রক্ষা পেতে চাই
সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে কিন্তু আমাদের অবশ্যই একটা প্রোটেকশন নিয়ে রাখতে হবে, যাতে আমরা ডেঙ্গু ভাইরাস থেকে রক্ষা পেতে পারি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার ডেঙ্গু ভাইরাস যে এই যে প্রকোপটা বেড়ে যাচ্ছে অ্যাডিস মশার কারণে, এই অ্যাডিস মশার আসলে আপনি একটু বলছিলেন অ্যাডিস মশার বংশ বিস্তারটা, বিশেষ করে এই এখন একটা সিজন চলছে, বিশেষ করে এখন বৃষ্টিপাত হচ্ছে, অনেক জায়গায় পানি জমে থাকছে, যে আসলে এই প্রকোপটা কি কি কারণে স্যার বাড়ছে, একটু ব্রড আকারে বিশাল করে স্যার যদি একটু বলতেন স্যার। প্রথম কথা হলো যে যেখানেই পানি জমে থাকবে ফ্রেশ ওয়াটার, অধিকাংশ ডেঙ্গু ভাইরাস এডিস এজেন্টটা তারা বংশ বিস্তার করে ডিম পারে ফ্রেশ ওয়াটারের মধ্যে, স্ট্যাগনেন্ট ফ্রেশ ওয়াটারের মধ্যে। এখন এইসব যেগুলা হয় আমরা অধিকাংশ দেখা যায় যে আমাদের বাড়ির ছাদে, কোনো জায়গায় ট্যাঙ্কের আশেপাশে, রাস্তার আশেপাশে যদি কোনো মানে মাটি কোনো পাত্র পড়ে থাকে, টায়ার পড়ে থাকে, পানির বোতল পড়ে থাকে, অথবা গাছের পাতাও যদি পড়ে থাকে সেখানে যদি পানি জমে থাকে, অথবা কোনো গাছের মধ্যে যদি কোনো গর্ত থাকে সেখানে যদি পানি জমে থাকে, ওই সব জায়গার মধ্যেই সাধারণত, এবং অধিকাংশ বাড়ির আশেপাশে, বাড়ি থেকে দূরে বেশি জোরে ওরা যায় না, খুব ঝোপ জঙ্গলের মধ্যে যায় না, বাড়ির আশেপাশে এদের মানে ফেভারিট সাইট। সুতরাং এইসব জায়গায় তারা খুব তাড়াতাড়ি সহজে বংশ বিস্তার করে এবং ডিম পাড়তে মানে তার পছন্দ করে। এই যে এডিস মশার যে বংশ বিস্তার হচ্ছে এবং ডিম পাড়তে সাহায্য করছে, আপনি বললেন যে বাসার আশেপাশে, এবং আমাদের কিন্তু অনেকে ফুলের টব আমরা ইউজ করি, ডাবের খোসা আমরা ইউজ করি, যেখানে অনেক দিনের বদ্ধ পানি জমে থাকে, অনেক বাথরুমে যেখানে ফ্লাশ করা হয় না দিনের পর দিন, বাথরুম ইউজ করা হয় বাট ফ্লাশ করা নেই, সেখান থেকেও কি স্যার এডিস মশার লার্ভার বংশ বিস্তার হতে পারে? আপনি একদম সঠিক বলেছেন, এগুলোও খুবই আমাদের জায়গায়। কমোডের যদি আমরা ঢাকনাটা উদাম করে রাখি, যদি পানি জমে থাকে 3 দিনের বেশি যদি ওই পানিটা রানিং না করে বা মুভ না করে, তাইলেই এইখানে ডেঙ্গু মশা বিস্তার করার সম্ভাবনা থাকে। তারপরে নারিকেলের খোসা, নারিকেলের মালাই যেসব জায়গায় জমে থাকতে পারে, এবং আমাদের ইভেন আমাদের যে এয়ার কন্ডিশনের যে মানে ঢাকনা আছে সেখানেও অনেক সময় পানি জমে থাকে, এয়ার কুলারের মধ্যে অনেক সময় পানি জমে থাকে, সেই সব জায়গার মধ্যে জমতে পারে। আমাদের বাড়িতে ঘরে যদি ট্যাপের নিচে যদি আমরা বালতি রাখি, সেখানেও যদি আমরা পানি 2-3 দিন পরিষ্কার না করি, তাইলে সেখানেও ডেঙ্গু বিস্তার জমতে পারে। এবং আবার একটা হলো শাওয়ারের নিচে যদি কোনো ফ্লোরে, বাথরুমে যদি ফ্লোরে কোনো জায়গায় পানি জমে থাকে, সেখানেও ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে বা বংশ বিস্তার করতে পারে। জি স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, যেটা শুনছিলেন যে আমরা যদি এই ডেঙ্গু বিস্তারকে প্রতিরোধ করতে চাই, অবশ্যই যে ওয়াশরুমগুলো ব্যবহৃত হচ্ছে না বা যে ওয়াশরুমগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোর জন্য অবশ্যই আমরা ফ্লাশ করি প্রতিদিন। এই ফ্লাশ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যার যেটা বলছিলেন 3 দিনের বেশি যদি পানি কোথাও জমে থাকে, তাহলে কিন্তু ওখানে অ্যাডিস মশার বংশ বিস্তার হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই জন্য আমাদের বাসার আঙিনা পরিষ্কার করতে হবে, আমাদের আশেপাশে যে ফুলের টব, ডাবের খোসা, এসির পানি, এবং অবশ্যই স্যার যেটা বলছিলেন যে কমোডের ফ্লাশ ট্যাঙ্ক, এগুলো আমাদের পরিষ্কার করাটা খুবই জরুরি স্যার। স্যার গত বছর বিশেষ করে আমি বলতে চাই 2019-এ বাংলাদেশে আরেকটা জিনিস বলবো, ঢাকা শহরে অনেকে বাড়ির, আমি আরেকটা, জি স্যার, আমি আরেকটু বলতে চাই ডক্টর ইমতিয়াজ, আমাদের ঢাকা শহরে আজকাল অনেকে আমাদের বাড়িতে ছাদে বাগান করি, ফুলের বাগান এবং অন্যান্য গাছগাছরা, ফলের বাগান, যেখানে আমরা টবের মধ্যে গাছ লাগাই, বৃষ্টির জলের মধ্যে বৃষ্টির পানি যদি, সেখানেও কিন্তু ডেঙ্গু মশা বংশ বিস্তার করতে পারে। সুতরাং আমি আমার যারা বাড়ির মধ্যে ফুলের টব ব্যবহার করেন বা বাগান করেন, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা অন্তত 1 দিন 2 দিন, বিশেষ করে এই বর্ষার সময় 1 দিন 2 দিন পরে পরে আপনার ফুলের টবগুলোর পানিগুলো পরিষ্কার করে দেবেন, যাতে শুকনো অবস্থা থাকে, যাতে এডিস রোগের। ওকে স্যার। স্যার এই ডেঙ্গু ভাইরাসের লক্ষণ সম্বন্ধে যদি একটু বলতেন, কিভাবে বুঝতে পারবে সাধারণ মানুষ যে তার ডেঙ্গু সে আক্রান্ত হয়েছে স্যার? ডেঙ্গু ভাইরাসের লক্ষণ এখন এই সিজনে আমাদের সাধারণত ডেঙ্গু সিজনটা এই মৌসুমে রেইনি সিজনটাই হয়, মনসুন বলা হয়, রেইনি সিজনটাই আমাদের বেশি হয় ডেঙ্গু সিজনটা। এই সময় যদি কারো জ্বর আসে, তাহলে সর্দি কাশি দিয়ে শুরু হয়, এবং এই ডেঙ্গুর কয়েকটা বিশেষ লক্ষণ আছে। যদি জ্বরের সাথে শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখের ভিতরে ব্যথা, এইগুলা যদি মানে হয়,
তাহলে বুঝতে হবে যে তার হয়তো ডেঙ্গু হচ্ছে। এবং এই ডেঙ্গুর জন্য আবার কতগুলা ওয়ার্নিংস, ডেঙ্গুকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়। কিন্তু আমাদের যে এখন যদি ডেঙ্গু ফিভার যদি এখন এই রেনি সিজনে কারো যদি জ্বর আসে, জ্বরের সাথে যদি তার মাথা ব্যথা থাকে, চোখ ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, তাইলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে তার সম্ভবত হয়তো তার ডেঙ্গু এই সিজনের জন্য হয়েছে। ওকে স্যার। স্যার যেটা বলছিলেন যে মাথা ব্যথা হবে, জ্বর থাকবে, স্যার জ্বরের টেম্পারেচারটা কি পরিমাণে থাকতে পারে? টেম্পারেচার সাডেন অনসেট, এগুলো বলা হয় সাডেন অনসেট, এবং সাধারণত 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। জ্বরের সাথে অন্তত আরো 2-3টা জিনিস থাকতে হবে। এক নম্বর হলো মাথা ব্যথা এবং চোখের ভিতরে ব্যথা, চোখের পিছনের দিকে ব্যথা, চোখ নাড়াইতে গেলে ব্যথা, অথবা শরীর ব্যথা, গা অনেক সময় মাংস ব্যথা, গিরা ব্যথা হইতে পারে, বমি, পেট ব্যথা, অনেক সময় পেট ব্যথাও হয়। এইসব চিন্তা ভাবনা যদি হয়, অন্তত ফিভারের সাথে সাডেন অনসেট অফ হাই ফিভার সাথে যদি অন্তত একটা দুইটা এই সিমটম প্লাস এই সিজন, অথবা কেউ যদি ডেঙ্গু এর আগে, এখন আমরা অন্য দেশে হলে বলে ডেঙ্গু এন্ডেমিক এরিয়া থেকে যদি কেউ ট্রাভেল করে 14 দিনের মধ্যে আসে, তার যদি এরকম জ্বর হয়, তাইলে আমরা হয়তো তার ডেঙ্গু হয়েছে চিন্তা ভাবনা করতে হবে। ওকে স্যার। স্যার আমরা যেটা বলছিলাম যে স্যার আমাদের সাথে কথা হচ্ছিল যে ডেঙ্গু ভাইরাসে যারা আক্রান্ত হবেন তাদের লক্ষণগুলো স্যার বলছিলেন 102 থেকে বা 103 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত উঠতে পারে, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা, মাংসপেশি ব্যথা, অস্থিসন্ধির ব্যথা, এমনকি বমি ভাবও থাকতে পারে। যে এরকম লক্ষণ যদি কারো থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, বিকজ এখন কিন্তু খুব পিক সিজন ডেঙ্গু ভাইরাসের জন্য, এই জন্য এই ব্যাপারে সচেতন থাকতে হবে স্যার। স্যার অনেকেই স্যার প্যারাসিটামল জাতীয় ওষুধ খায়, এছাড়া অন্য কোনো ওষুধের জন্য বিধিনিষেধ আছে কিনা যে এই ধরনের ওষুধগুলো খাওয়া অ্যাভয়েড করাটা দরকার? ডেঙ্গু ভাইরাসে একটা সমস্যা হয় অধিকাংশ ক্ষেত্রে, ডেঙ্গুকে ক্লাসিফিকেশন ডেঙ্গু হিমোরেজিক ফিভার হয়, যদি হয় অনেকের ক্ষেত্রে হয়ে যায়, সেই ক্ষেত্রে এদের রক্তক্ষরা রোগ বলা হয়, যে রক্তক্ষরা ডেঙ্গু। সেই ক্ষেত্রে যেসব ওষুধ খাইলে, ব্যথার ওষুধ খাইলে, ব্যথা যেহেতু হয়, যাদের রক্তক্ষরণ বাড়তে পারে, সেগুলা খাওয়া যাবে না। পার্টিকুলারলি অ্যাসপিরিন এবং এনএসআইডি জাতীয় ওষুধ জ্বরের জন্য, ব্যথার জন্য খাওয়া যাবে না। প্যারাসিটামল জাতীয় ওষুধই ওটার জন্য। তারপরে যদি কেউ যদি বেশি ব্যথা হয়, তাহলে প্যারাসিটামলের সাথে ক্যাফিন যুক্ত ওষুধ খাইতে পারে, অথবা ক্যাফিনের সাথে যদি আরো বেশি ব্যথা তীব্র হয়, কেউ যদি সহ্য করতে পারে, ক্যাফিনের সাথে ট্রামাডল কম্বিনেশনের ওষুধ, এই দুইটা খেতে পারে। কিন্তু কোনো কালেই অ্যাসপিরিন অথবা কোনো এনএসআইডি জাতীয় ওষুধ খাওয়া উচিত হবে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার যেটা বলছিলেন যে প্রিয় দর্শক, আপনারা কেউ যদি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারবেন, বাট কখনোই আপনারা ব্যথানাশক যে অন্য ওষুধ আছে, এনএসআইডি বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ, এই ওষুধগুলো কখনোই খাবেন না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা কথা হচ্ছিল লক্ষণ নিয়ে, এই লক্ষণে স্যার আমরা যদি বলি যে আমরা যদি ক্লাসিক্যাল ডেঙ্গু সম্বন্ধে একটু জানতে চাই, যে ক্লাসিক্যাল ডেঙ্গু বলতে আসলে আমরা কি বুঝি? ক্লাসিক্যাল ডেঙ্গু হলো যেখানে শুধু তার একটা ফ্লু লাইক লিননেস হবে এবং তার কোনো হিমোরেজিক ম্যানিফেস্টেশন থাকবে না, বা হিমোরেজিক ট্রান্সফরমেশন হবে না। সাধারণত এই ক্লাসিক ডেঙ্গুটা 4 থেকে 5 থেকে 7 দিন পর্যন্ত জ্বর থাকতে পারে। ইউজুয়ালি 5 দিন পরে বা 6 দিন পরে তার জ্বর কমে, সাথে অ্যাসোসিয়েটেড তার চোখ ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, বমি বা শরীর ব্যথা, এগুলো হয় সাধারণত। কিন্তু শরীরে কোনো জায়গায় ইউজুয়ালি সাধারণত শরীরের মধ্যে কোনো জায়গায় লাল দাগ বা রক্ত বের হয় বা এরকম কিছু, অথবা নাক দিয়া দাঁত দিয়ে বা গাল থেকে কোনো রক্তক্ষরণ হয় না। এইটা হলো ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার। ওকে স্যার। স্যার এই যে ডেঙ্গু ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়, তাহলে সে কিভাবে বুঝবে সে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত? কি টেস্ট বা কিভাবে সে বুঝতে পারবে স্যার? প্রথম হইলো এই সিজন, আমাদের সিজন। তারপরে তার যদি মশায় কামড় দেওয়ার যে মশায় কামড়াইছে, ডেঙ্গু মশা যদি সে চিনতে পারে, ডেঙ্গু মশা বাসা চিনা যাবে একটু ডার্ক এবং পায়ের শরীরের মধ্যে কালো ডোরা কাটা কালো সাদা ডোরা কাটা থাকে, চিতাবাঘের মধ্যে ডোরা কাটা থাকে। এই মশা যদি তাকে কামায়, এবং সকালে সাধারণত বললাম যে সকালবেলা এবং সন্ধ্যার দিকে কামায়, যদি কামড়ানোর পরে 4-5 দিন পরে যদি তার জ্বর আসে, তাহলে বুঝতে হবে যে তার হয়তো ডেঙ্গু জ্বর হয়েছে। এবং আর নমুনা হলো মাথা ব্যথা, চোখের ভিতরে ব্যথা, শরীর ব্যথা, এগুলো যদি হয় তাহলে তার ডেঙ্গু জ্বর হয়েছে চিন্তা, এরকম
এরকম চিন্তা করতে হবে। সাডেন অনসেট অফ ফিভার মানে হাই ফিভার হয়, শরীর ব্যথা, মাথা ব্যথা এগুলো যদি থাকে, এবং তার যদি মশায় কামড়ের মানে যদি হদিশ পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে যে তার হয়তো ডেঙ্গু জ্বর হয়েছে। ওকে স্যার। স্যার এই যে টেস্টগুলো যদি হয়, আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অনেকে টেস্ট করে দেখতে চায় যে তার আসলে মানে ডেঙ্গুতে সে আক্রান্ত কিনা, তো সেই ধরনের টেস্টগুলো সম্বন্ধে যদি আমরা একটু জিজ্ঞাসা করি স্যার, যে NS1 একটা টেস্ট আছে, NS1 টেস্ট সম্বন্ধে স্যার একটু জানতে চাচ্ছি। NS1 ডেঙ্গু ভাইরাসের কয়েকটা সারফেস অ্যান্টিজেন আছে, এর মধ্যে কতগুলা হইল নন স্ট্রাকচারাল প্রোটিন। এর মধ্যে N1 একটা, N2A, 2B, NC, N4A, 4N5, এই কয়টা তার নন স্ট্রাকচারাল প্রোটিন ডেঙ্গু ভাইরাসের। এর মধ্যে NS1 এইটা খুবই মানে কার্যকরী এবং ইফেক্টিভ এবং হাইলি সেন্সিটিভ এবং মানে স্পেসিফিক, যেটা সাধারণত প্রথম দিকে জ্বর হওয়ার একদিনের মধ্যেই বা প্রথম দিনে বা 2 দিনের মধ্যে এইটা মানে ভালোভাবে ডিটেক্ট করা যায়। সেই জন্য এটা খুবই একটা এসেনশিয়াল মানে একটা ইনভেস্টিগেশন টু ডিটেক্ট ডেঙ্গু ইন আর্লি স্টেজ। ওকে স্যার, এই NS1 দেখেই ডাক্তার সাহেব নির্ধারণ করতে পারবেন যে তার সে ডেঙ্গু আক্রান্ত কিনা? এটার সাথে সাথে এক নম্বর তার কম্পার্টেবল হিস্ট্রিটা লাগবে, তার জ্বর আছে, প্লাস আরো দুই একটা অক্সিজেন, যদি আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, আমরা যদি সেইখানে লিউকোপেনিয়া পাই, জি স্যার, তাইলে আমরা ধরে নিতে পারবো যে এই পেশেন্টটা সম্ভবত ডেঙ্গু মোটামুটি ভাবে কনফার্ম। আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেঙ্গু রোগীদের অনেকের প্লাটলেট কাউন্টটা, যেটা অনুচক্রিকা আমরা বলি, সেটা কমতে থাকে। এর কারণ কি স্যার, যদি একটু সাধারণ দর্শকদের বলতেন স্যার। প্লেটলেট কমে যাওয়ার 2-3টা কারণ আছে, সবগুলাই স্পেকুলেটিভ। কেউ বলে যে ডেঙ্গু যখন এন্টার করে শরীরের মধ্যে, যখন বাইরে হয়, তখন বিভিন্ন অর্গানের মধ্যে যায়, লিভারে যায় এবং বোন মেরু যায়, তখন বোন মেরু সাপ্রেস করতে পারে। কিছু অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশন করে কিছু মানে প্লেটলেট ডিস্ট্রাকশন হয়, প্লেটলেট অ্যান্টিবডি তৈরি হয়, ডিস্ট্রাকশন হয়। আবার কেউ কিছু আছে যে কিছু যখন এই পেশেন্টগুলা সিকুয়েস্ট্রেশন হয়, মানে বা সেলগুলা সিকুয়েস্ট্রেশন হয়ে যায় বা কনজামশন হয় এবং ডিস্ট্রাকশন হয়, দুইটা কনজামশন কোয়াগুলোপ্যাথিও হইতে পারে। এই 3টা কারণে সাধারণত এই পেশেন্টের প্লেটলেট কাউন্টগুলো কমে। এক নাম্বার যে পেশেন্টের মানে অ্যান্টিবডি ডেঙ্গু অ্যান্টিবডি প্লেটলেট অ্যান্টিবডি তৈরি হয়, ডিস্ট্রাকশন হয়, অ্যান্টিজেন রিঅ্যাকশন করে। 2 নাম্বার তার এই পেশেন্টগুলার বোন মেরু কিছুটা সাপ্রেস হইতে পারে, আর পেরিফেরাল ডিস্ট্রাকশন, কনজামশন এবং ডিস্ট্রাকশন হতে পারে। ওকে, এই ক্ষেত্রে কি স্যার মানে অনেকেরই দেখা যায় যে তারা বাসায় ডেঙ্গু ভাইরাসে যারা আক্রান্ত, অনেকে বাসায় ট্রিটমেন্ট নিয়ে থাকে, অনেকে আবার হসপিটালাইজড করতে হয়। কখন পেশেন্টকে স্যার বাসায় রেখে ট্রিটমেন্ট দেওয়া যাবে আর কখন পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে? যদি পেশেন্টের সিমটমগুলা খুব সিভিয়ার হয়, ভেরি হাই ফিভার, এবং ফিভারের সাথে তার পেশেন্টের একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার, কনভালশন হচ্ছে তার, অথবা তার পারসিস্টেন্ট ভমিটিং, পেশেন্ট খুবই উইক, অথবা যদি তার কোনো কারণে তার ব্লিডিং ম্যানিফেস্টেশন শুরু হয়, অথবা তার কোনো কারণে যদি হাত পা ঠান্ডা হয়ে যায়, এরকম যদি মনে হয় বাড়িতে, তাইলে রুগীটাকে হাসপাতালে ভর্তি হওয়া দরকার। আর যদি ল্যাবরেটরিতে কোনো এর মধ্যে বাড়িতে ভর্তি থেকে যদি কোনো ল্যাবরেটরিতে টেস্ট করে পাওয়া যায় যে তার প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, তারপরে WBC 5000-এর নিচে, পেটে ব্যথা হচ্ছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যদি দেখা যায়, ডাক্তার বলতে পারবে যে তার লিভারটা বড় হচ্ছে, টেন্ডার হচ্ছে, তাইলে হয়তো এই রোগীটাকে বলতে হবে যে আপনি হাসপাতালে এখন ভর্তি হন। এগুলোকে বলা হয় কতগুলো ওয়ার্নিং সাইন আছে। ডেঙ্গু ফিভারে কতগুলো ওয়ার্নিং সাইন আছে। ওয়ার্নিং উইদাউট ওয়ার্নিং সাইন যদি থাকে তাহলে বাড়িতেই চিকিৎসা নিতে পারবে। আর যদি ওয়ার্নিং সাইন যেগুলো আমি বললাম যে তার সিমটমগুলো সিভিয়ার, পারসিস্টেন্ট ভমিটিং হচ্ছে, পেশেন্টের মানে মেন্টালি মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার করতেছে বা মেন্টালি অ্যালার্টনেস কমে যাচ্ছে, তার মানে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যদি তার লিভারটা 2 সেন্টিমিটারই বড় হচ্ছে, এবং ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় তার প্লেটলেট কাউন্টটা কমে যাচ্ছে এবং টোটাল কাউন্ট 5000-এর নিচে নেমে আসছে,
তাইলে এই পেশেন্টটাকে বেটার রোগীটাকে হাসপাতালে তখন ভর্তি করে। এবং তার যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন শুরু হয়, যে শরীরের মধ্যে কোনো লাল লাল দাগ আছে, মিউকাসাল ব্লিডিং, বা বিশেষ করে দাঁত দিয়ে, নাক দিয়ে, অথবা চামড়ার নিচেও যদি কোনো রক্ত জমে, তাহলে এই পেশেন্টগুলোকে সাধারণত হাসপাতালে ভর্তি করতে হবে। অথবা কোনো রোগীর যদি তার কোমরবিডিটি থাকে, 1 নম্বর ওল্ড এজ, তার ডায়াবেটিস আছে, তার সিওপিডি আছে, কিডনি ডিজিজ আছে, অন্যান্য হাইপারটেনশন আছে, এইসব কোমরবিডি রোগীগুলোকে সাধারণত হাসপাতালে ভর্তি করা দরকার। এবং প্রেগন্যান্সি ইজ অলসো ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কোমরবিডিজ, এখানে পেশেন্টগুলোতে সাধারণত হাসপাতালে ভর্তি করা দরকার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রফেসর শ্যামল সরকার স্যারের কাছ থেকে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে করণীয়। স্যার আমাদের বলছিলেন যে ডেঙ্গুতে 2 ধরনের হয়, একটা ক্লাসিক্যাল এবং একটা হেমোরেজিক, এবং এই ধরনের রোগীকে আমরা অনেকে বাসায় থেকেই ট্রিটমেন্ট করলে অনেক সময় রোগী ভালো হয়ে যায়। বাট যাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার যদি আমরা দেখতে পাই, যে স্যার বলছিলেন যে প্রচুর পরিমাণে ভমিটিং থাকছে, জ্বর, কখনোই টেম্পারেচারটা সেভাবে কমানো যাচ্ছে না, এবং তার লিভারে যদি কোনো ধরনের লিভারের যদি কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায়, অবশ্যই তাকে দ্রুত হসপিটালে ভর্তি করতে হবে। তার প্লাটলেট কাউন্টগুলো দেখতে হবে, এবং দেখে সেই ডক্টর সাহেবের পরামর্শ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করতে হবে। স্যার আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্লাটলেট কাউন্টটা মানে 1.5 লাখ থেকে 4 লাখের মতো থাকে, এটা ধীরে ধীরে অনেক বেশি কমতে থাকে, এবং পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্স থাকে তারাও অনেক ভয় পেয়ে যায়। তো এইটা স্যার খুব অ্যাব্রাপ্টলি স্যার ফল ডাউন করতে থাকে, এর স্যার কারণটা কি আসলে? যখন ডেঙ্গু হিমোরেজিক ফিভার হয়, তখন কিছুটা কনজামশন কোয়াগুলোপ্যাথি হয়, আর সাইটোকাইন রিলিজ বেশি হয়, সেই ক্ষেত্রে বেশি পরিমাণ ডিস্ট্রাকশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এবং বোন ম্যারো সাপ্রেশন হয়ে যেতে পারে। এই কয়েকটা কারণে পেশেন্টের প্লেটলেট কাউন্টটা বেশি কমে যায়। তো বেশি প্লেটলেট কমে গেলে সব ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হলো যে প্লেটলেটের যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, সিভিয়ার ব্লিডিং হচ্ছে, তাইলে তাকে বসতে হবে। অথবা যদি তার প্লেটলেটের জন্য যদি চান্স দেয়, মনে হচ্ছে যে তার ইন্ট্রাক্রিনিয়াল হিমোরেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেই সব ক্ষেত্রে ভয় থাকার সম্ভাবনা আছে। আদারওয়াইজ প্লেটলেট কাউন্ট যদি খুব বেশি, একদম 5000-এর বেশি না কমে গেলে খুব একটা চিন্তা করা দরকার না। কারণ আমরা গত কয়েক বছর যাবত দেখছি যে প্লেটলেট ট্রান্সমিশন না দিলেও রোগী ওই কয়েকদিন পরে তার ক্রিটিক্যাল ফেজ পার হয়ে গেলে তার যখন কনভালসেন্সে খুব দ্রুতই আবার, যেমন দ্রুত কমে, আবার খুব দ্রুতই আবার প্লেটলেট কাউন্টটা বেড়ে চলে যায়। সুতরাং সব ক্ষেত্রেই প্লেটলেট ট্রান্সমিশন দেওয়ার প্রয়োজন না, বাবা দুশ্চিন্তা করা দরকার। অধিকাংশ সাধারণ মানুষের যেটা হয়, প্লেটলেট কেমে গেলে যে প্লেটলেট ট্রান্সমিশন দিতে হবে, ব্লাড ট্রান্সমিশন দিতে, কিন্তু বাস্তবে হলো যে আমরা দেখেছি অনেক রুগীর, ইভেন আমাদের অভিজ্ঞতা আছে যে 5000, 10,000-এর নিচে গেলেও আমরা প্লেটলেট ট্রান্সমিশন দিই না। আমরা এক রুগীকে 5000-এর নিচে নেমে গেছিল, তারপর আমরা প্লেটলেট ট্রান্সমিশন দেই নেই। ঢাকা মেডিকেল থাকা বুঝুন, পেশেন্টটা যখন কনভালসেন্ট পিরিয়ড পার হয়ে গেছে, আরে ক্রিটিক্যাল ফেজ পার হয়ে গেছে, কনভালসেন্ট ফেজে দুই এক দিনের মধ্যে আবার তার 5000 থেকে পরের দিন 50,000, তারপরের দিন 1 লাখ দিন, এরকম খুব র্যাপিডলি আবার রাইজ করে যায়। সুতরাং সবসময় ভাই শুধু প্লেটলেটের উপর, প্লেটলেট কমে গেল নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সাথে যদি অন্যান্য কোমরবিডিটি বা অন্যান্য প্রবলেমগুলো যদি না থাকে, তাহলে অন্তত প্লেটলেট জন্য খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনি জানেন যে অ্যাডিস মশার কারণে এই ডেঙ্গু ভাইরাসটা বেশি ছড়াচ্ছে। প্রিয় দর্শক, আপনারাও জানেন যে ডেঙ্গু ভাইরাসের মেইন ক্যারিয়ার কিন্তু এই অ্যাডিস মশা, এবং অ্যাডিস মশা আমাদের আশেপাশে, বাসার আশেপাশে, অফিস আদালত, বাস, ট্রাক, সব জায়গায় কিন্তু অ্যাডিস মশার প্রকোপ কিন্তু বেড়েই চলেছে। এবং এটা যদি আমরা আমাদের অবস্থা থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান যদি না চালাই, তাহলে কিন্তু আলটিমেটলি একা গভর্নমেন্টের পক্ষে সবকিছু করা সম্ভব হবে না। স্যারের কাছে জানতে চাইবো স্যার, এই যে ডেঙ্গু ভাইরাসের কারণে আমরা অনেক ধরনের মসকিটো স্প্রে ইউজ করি, অনেক ধরনের ডিভ্যাপোরাইজার এজেন্ট ইউজ করি, এগুলো কি স্যার শরীরের জন্য কোনো ক্ষতিকর ভূমিকা পালন করে? কিছু হেলথ হ্যাজার্ড তো থাকে, তারপর এগুলো অপকারের চেয়ে বেশি হয় উপকার। সেই জন্য আপনাকে সবসময় ব্যালেন্স করতে হবে। আপনি যদি উপকার বেশি হয়, অপকার কম হয়, সেইগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিছু এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হইলেও এগুলা আমাদের এই ডেঙ্গু মশার উপকার অপকারিতা থেকে উপকারটাই বেশি পাওয়া যাবে। সেই জন্য এগুলা আমাদের ব্যবহার করা উচিত, করতে হবে। কারণ আমাদের মসকিটো কন্ট্রোল করার জন্য কেমিক্যাল অনেকগুলা পদ্ধতি আছে, কেমিক্যাল আছে, বায়োলজিক্যাল আছে। সুতরাং কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে যদি আমরা মসকিটো, কিছু হয়তো এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হইতে পারে, তো আমরা কিন্তু আমাদের এগুলা সহনীয় পর্যায়ের মধ্যে থাকে। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা জানি যে আজকের প্রোগ্রামের পাওয়ার্ড বাই
মসকিটো রেপলিন জেল, যেটা কিনা একদমই ন্যাচারাল সোর্স, 100% লেমন গ্রাস মিন্ট ফ্লেভার। এটা মানে খুব সহজেই এটা মশা তাড়াতে সহায়ক এবং এটা তাইওয়ানের প্রোডাক্ট একটা। এটা রুবিস গিফট মার্ট, যেটা হ্যাপি আর্কেডের শপিং মল এটাতে অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি কারো দরকার হয় সেখান থেকে নিতে পারবেন। এটা একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাগনেন্স যে সোসাইটি আছে তাদের সার্টিফাইড করা, জেনেভা সুইজারল্যান্ডের, এবং এটা মানুষের জন্য নিরাপদ, সকল বয়সী মানুষদের জন্য নিরাপদ। সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত দরজা জানালা বন্ধ করে এটা যদি খুলে দেওয়া হয়, তাহলে ওপেন করে দেওয়া হয়, তাহলে অবশ্যই মশা তাড়াতে এটা খুবই সহায়ক। স্যারের কাছে জানতে চাইবো যে এই যে মশা তাড়ানোটা বা মশা নিরোধ করার জন্য আমাদের তো আসলেই বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। আপনার কাছে কি কি সাজেশন যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে দিতেন যে কিভাবে আমরা অ্যাডিস মশাকে আমাদের আশেপাশের জায়গাকে নিয়ন্ত্রণ রাখতে পারি? প্রথম হইল এডিস মশার ব্রিডিং সাইট, যেটা হ্যাবিটেট, এইটা আমাদের নির্মূল করতে হবে। ব্রিডিং সাইটগুলো নির্মূল, পার্টিকুলারলি কোনো জায়গায় যেন স্ট্যাগনেন্ট ওয়াটার জমে থাকার মতো কোনো পরিস্থিতি না থাকে, সেই পরিস্থিতিগুলো করতে হবে। বাড়ির আশেপাশে আমাদের ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। রাস্তাঘাটের মধ্যে যদি ভাঙা বাসন পাত্র অথবা বোতল অথবা টায়ার, নারিকেলের মানে মালা, এগুলো যদি পড়ে থাকে, এগুলো সব পরিষ্কার রাখতে হবে আমাদের। সুতরাং স্যানিটেশন এবং এনভায়রনমেন্টাল ক্লিনিং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর যেখানে পানি, ওয়াটার সোর্সটা, আমাদের ওয়াটার সাপ্লাইটাও আমাদের একটু উন্নত করতে হবে, যাতে যেখানে ট্যাপ আছে, বাইরে যেখানে পাবলিক ট্যাপ আছে সেখান থেকে যেন ওইখানের পানিটা যেন আবার খুব তাড়াতাড়িভাবেই মানে ড্রেনেজ হয়ে যায়, কোনো জায়গায় যেন মানে স্ট্যাগনেন্ট না হয়, ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে। 2 নম্বর হলো আমাদের বাড়ির ভিতরে আমাদের নিজেদের সজাগ থাকতে হবে যে আমাদের বাড়িতে যাতে কোনো জায়গায় আমরা পানির আধার 3 দিনের বেশি জমা না থাকে। 3 দিনের মধ্যে যেন আমাদের পানির সব আধারগুলা পরিষ্কার করতে পারি। 3 নম্বর হলো এইগুলা ব্রিডিং মসকিটো ব্রিডিং হ্যাবিটেট বা ব্রিডিং সাইটগুলো আমাদের মানে ডিস্ট্রাকশন করতে হবে, আমাদের রিডাকশন করতে হবে। ব্রিডিং হ্যাবিটটাও আমাদের কমাইতে হবে। 3 নম্বর হলো আমাদের মসকিটো থেকে আমাদের যে আমরা এই সকাল সন্ধ্যায় যেন আমরা সতর্ক থাকি। ঘরে যেন আমরা সবাই এই সিজনটায় সকাল সন্ধ্যায় আমরা ফুল শার্ট ফুল প্যান্ট পরে থাকি, যাতে আমাদের শরীরে এডিস মশা কামড়াইতে না পারে। 2 নম্বর, যদি আমরা ঘরের মসকিটো স্প্রে করি, অ্যারোসল হোক অথবা কয়েল হোক, যদি আমরা করি তাইলে মশা তাড়াইতে পারবো। 3 নম্বর, আমরা যখন ঘুমাবো আমরা যেন নেট মশারির নেট ব্যবহার করি, মশারি ব্যবহার করি। এবং কেউ কেউ বলে ইনসেকটিসাইড প্রেগনেন্টেড নেট আছে এখন পাওয়া যায়, পারমিথ্রিন ট্রিটেড নেট ব্যবহার করলে আরো সবচেয়ে সুবিধা হয়। আর না হয় তো আমরা যে বাড়িতে নেট ব্যবহার করি, মশারি ব্যবহার করি, এই মশারি যেন আমরা ব্যবহার করি নিজেদের, মশার থেকে। এবং কেউ যদি মানে সকাল সন্ধ্যা এমনি বাইরে থাকতে চায়, বাইরে যাওয়ার সময় সে তার শরীরে যদি কেউ সে মসকিটো রিপেলেন্ট মেখে বাইরে যায়, অথবা ঘরেও যদি থাকে রিপেলেন্ট মেখে থাকে, তাইলেও মানে সে মসকিটো মানে মানুষের কন্টাক্টে আসবে না, সেইখান থেকে সে মসকিটো বাইরে থেকে সে নিস্তার পাবে এবং তার ডেঙ্গু না হওয়ার থেকে মানে সাহায্য পাবে। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার বলছিলেন যে আমাদের পরিবেশ, আমাদের আশেপাশের জায়গা, আমাদের যে থাকার জায়গা, আমাদের অফিস আদালত ক্লিনিক হসপিটাল সব জায়গায় যদি আমরা অ্যাডিস মশা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি জোর দিতে হবে। মশার লার্ভা যেখানে বংশ বিস্তার করে, সেই বংশ বিস্তারের জায়গাগুলোকে অবশ্যই আমাদেরকে ধ্বংস করে ফেলতে হবে অতি দ্রুত। এবং অবশ্যই স্যার যেটা বলেছেন যে ফুল শার্ট পরা, ফুল প্যান্ট পরা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, যাতে আমাদের জায়গা যেগুলো কাভার করে রাখতে হবে, যাতে খুব সহজে আমরা মশা থেকে দ্রুত মুক্তি পাই। স্যার, আপনি যেটা বলছিলাম যে ফার্স্টেন একটা ন্যাচারাল সোর্স, এটা 100% লেমন গ্রাস মিন্ট ফ্লেভার, এটা ন্যাচারাল সোর্স হওয়ার কারণে এটার কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই সকল বয়সীদের জন্য। যেটা বিভিন্ন ধরনের স্প্রেতে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি, তার চেয়ে তো ডেফিনেটলি স্যার আপনার কাছে জানতে চাইবো যে ন্যাচারাল সোর্স হওয়ার কারণে এটা তো অবশ্যই ভালো হওয়ার কথা, যেহেতু এটা তাইওয়ানের প্রোডাক্ট, ইন্টারন্যাশনালি সার্টিফাইড। স্যার
ন্যাচারাল অনেকগুলো মানে মসকিটো রিপেলেন্ট আছে মানে বিভিন্ন ধরনের গাছগাছরা থেকে তৈরি হয়। এর মধ্যে লেমনও একটা ইম্পর্টেন্ট সোর্স, যেটা মশাকে ডিস্ট্রাক্ট করে, অ্যাট্রাক্ট করে না। তো সুতরাং যদি পার্সেন্ট যদি লেমন তৈরি হয়ে থাকে, ইট মে বি এ ভেরি গুড রেমেডি ফর দি অ্যাজ এ মসকিটো রিপেলেন্ট। ওকে দর্শক, আপনাদের যদি এটা সংগ্রহ করতে চান, আপনারা রেডিয়েন্ট বিজনেস নেটওয়ার্ক অথবা রুবিস গিফট মার্ট ধানমন্ডি হ্যাপি আর্কেডের শপিং মলে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনের নিচে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইলে যোগাযোগ করতে পারেন। স্যার, একজন দর্শক প্রশ্ন করেছেন যে একবার ডেঙ্গু হলে কি পুনরায় আবার হতে পারে? 1 মাস পরে ডেঙ্গু একটা স্ট্রেন দিয়ে বলা হয় যে কোনো রোগীর যদি ডেঙ্গু একটা স্ট্রেন দিয়ে, ডেঙ্গু মোট 4টা 4 প্রকার স্ট্রেন আছে, ডেঙ্গু 1 2 3 4 এই পর্যন্ত। ডেঙ্গু 1 দিয়ে যদি হয়, সে এই স্ট্রেন দিয়ে লাইফ লং ইমিউনিটি, কিন্তু অন্যদের থেকে সে প্রটেক্ট হবে না। সুতরাং 1 মাস পরে যদি ওই জায়গায় দ্বিতীয় কোনো স্ট্রেন আসে, তাহলে সে 1 মাসের মধ্যে সে ডেঙ্গু দ্বিতীয় স্ট্রেন দিয়ে ডেঙ্গু আবার হইতে পারে। তবে সাধারণত একটু দেরিতে হয়, এত তাড়াতাড়ি হয় না। কিছুটা হলো ক্রস লিঙ্কড, কিছু একটা স্ট্রেন দিয়ে ইনফেক্টেড হলে অন্যগুলোর জন্য কিছুদিনের জন্য হলো শর্ট মানে ডিউরেশনের প্রোটেক্টিভ ফাংশন থাকে সাধারণত। 1 মাসের মধ্যে হবে কিনা ঠিকই বলতে পারবো না, তবে আরেকটু দেরিতে হওয়ার সম্ভাবনা তো হইতেও পারে, তবে সম্ভাবনা আছে, কারণ থিওরিটিক্যালি সে অন্য স্ট্রেন দিয়ে হইতেই পারে 1 মাসের মধ্যে। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, যদি সে ডেন 1 দ্বারা, স্যার যেটা বললেন, ডেন 1 দ্বারা আক্রান্ত হয়, সেটাতে ইমিউনাইজড হয়ে যাবে, বা ডেন 2 ডেন 3 ডেন 4 দ্বারা যদি আক্রান্ত হয়, তাহলে আবারও আক্রান্ত হওয়ার ঝুঁকির সম্ভাবনা আছে। স্যার, আরেকজন দর্শক আমাদেরকে জানতে চেয়েছেন যে এডিস মসকিটো এটা ইভিনিং এ বাইট করলে হয় নাকি সকালবেলা বাইট করলে হয়, কখন বেশি ঝুঁকি বেশি? আবার প্রশ্নটা আবার একটু বলেন তো, আমি ঠিক ভালো বুঝতে পারি নাই। এডিস মশা কখন বাইট করলে ঝুঁকিটা বেশি বেড়ে যায়, সকালবেলা বা সন্ধ্যাবেলায়? এইরকম কোন স্টাডি আমি বলতে পারবো না, তবে মনে হয় দুই সময় যে কোনো এক সময় বাইট করলে হইতে পারে। জি স্যার, এই ডেঙ্গু এডিস মশা যে কাউকে বাইট করলে কি ডেঙ্গু ভাইরাস হওয়ার ঝুঁকি থাকে? এডিস মশা তো যেহেতু ডেঙ্গু ভাইরাসকে দুই প্রকার আছে, এডিস আমাদের এখানে এডিস এজিপ্টি আর এজিড অ্যালবোপিক্টাস, এই দুইটা স্ট্রেন দিয়ে যদি বাইট করে তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকবে। স্যার, একটু ট্রান্সমিশন সম্বন্ধে যদি একটু জানতে চাইতেন, এক দর্শক জানতে চেয়েছেন যে কিভাবে ট্রান্সমিশন হয় এটা। ডেঙ্গু মশার মানে যে এজিস এজিপ্টি যদি কোনো একটা প্রথমে কোনো রুগীকে, ইনফেক্টেড রুগীকে যদি সে প্রথমে বাইট করে, সে এডিস ফিমেল এডিস মস্কুইটো, ফিমেল এডিস মস্কুইটো, এটা আবার খুব নার্ভাস বিটার। ওরা একটা বাইট দিয়েই সে তার মানে ব্লাড ফিড কমপ্লিট করতে নাও পারে, সেই জন্য 2-3 বার করতে লাগতে পারে। সে প্রথমে বাইট করে নেওয়ার পরে যদি ডেঙ্গু ভাইরাসটা মানুষের কাছ থেকে রক্ত থেকে তার মস্কুইটোতে ঢুকে, তাহলে সেখানে সে কয়েকদিন 4 থেকে 10 দিন পর্যন্ত এটাকে বলা হয় এক্সটেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড। এটা মস্কুইটোর মধ্যে এই ভাইরাসটা বৃদ্ধি পাবে এবং পরে এই ভাইরাসটা মস্কুইটোর স্যালিভারি গ্ল্যান্ডে গিয়ে জমা হবে। সে যদি পরে দ্বিতীয়বার ওই ইনফেক্টেড মস্কুইটো যদি আরেকটা নর্মাল মানুষকেও মানে বাইট করে, তাইলে মস্কুইটো থেকে নর্মাল মানুষের মধ্যে ডেঙ্গু ভাইরাস ঢুকবে এবং তার ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু ইনফেক্টেড পার্সন হবে। এইভাবে সে সাইক্লিক অর্ডারে করতে থাকে। ঠিক আছে, এই জন্য ম্যান মস্কিটো ম্যান মস্কিটো, এই সাইকেল সে ঘুরতে থাকে। দিস ইজ দ্য লাইফ মানে সাইক্লিক অর্ডার অফ দি মানে ডেঙ্গু অ্যান্ড হিউম্যান রিলেশন। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই যে মশাবাহিত আমরা একটা শুনলাম যে ডেঙ্গু ভাইরাস এডিস মশার কারণে হয়ে থাকে, মশা দিয়ে তো আরো অনেক ধরনের ডিজিজ হয়ে থাকে, সে সম্পর্কে যদি ছোট করে বলতেন স্যার। যেমন মশাবাহিত ম্যালেরিয়া আমাদের দেশে হিল ট্যাক্সের ম্যালেরিয়া হয়, এনোফিলিস মস্কিটো, কিউলেক্স দিয়ে হয় ফাইলেরিয়া, আর ইজিপ্ট দিয়ে হয়, আর এডিস দিয়ে হয়, আরেকটা আছে স্যান্ডফ্লাই, কালাজ্বর, স্যান্ডফ্লাই কালাজ্বর, ওটা এক ধরনের মশা জাতীয় রোগ। জি স্যার, চিকুনগুনিয়া তো স্যার এখনো হচ্ছে। চিকুনগুনিয়া, ডেঙ্গু, হ্যাঁ, এই এডিস মশা দিয়ে ডেঙ্গু ছাড়া চিকুনগুনিয়া, জিকা এবং এক ধরনের এনকেফালাইটিস এগুলো করতে পারে, এবং ইয়েলো ফিভার, এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট।
ডেঙ্গু, চিকুনগুনিয়া, তারপরে জিকা, ইয়েলো ফিভার। ইয়েলো ফিভার আমাদের দেশে এখনো খুব একটা নাই, মাঝে মাঝে একটা দুইটা কেস পাওয়া যাচ্ছিল, যারা কারণ এখন মানে গ্লোবাল মানে ইসের জন্য মানে কে বলে ট্রান্সপোর্টের জন্য মানে এখন তো সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়, যে কোনো দেশ থেকে অঞ্চল থেকে একদিন দুদিনের মধ্যে অন্য দেশে চলে যায়, সেই জন্য মানে আমাদের ইয়েলো ফিভার আমাদের দেশে এখনো বেশি আসে না। তারপরে যে একজন মানে আসতে পারবে না এইটার কোনো গ্যারান্টি নেই, আসতেও পারে, যে কোনো সময় আসতে পারে। তবে খুব একটা আসে না আমাদের এই অঞ্চলে। কিন্তু জিকাও আমাদের দেশে এই অঞ্চলে খুব একটা আসে না, ওই অঞ্চলে আফ্রিকার ওই অঞ্চলে ছিল। আমাদের দেশে এখন চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এডিসের জন্য এই দুইটাই আমাদের জন্য এখন বেশি ইম্পর্টেন্ট, চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। মানে এক সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে, এক সময় চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ে, কখন কোনটা বাড়বে এটা ঠিক বলা যাবে না। তবে আমাদের বাস্তব অভিজ্ঞতা হলো যে আমাদের এক বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে 2-3 বছর আগে, আর আবার গতবার আমাদের চিকুনগুনিয়া কয়েক বছর আগে 3-4 বছর আগে চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ছিল, গতবার ডেঙ্গু বাড়ছে। আবার 2000 সালের দিকে একবার আমাদের ডেঙ্গু আবার বেশি প্রকোপ হয়েছিল। এই দুইটাই আমাদের এই অঞ্চলের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার সালেহ আহমেদ নামে একজন দর্শক, উনি জানতে চেয়েছেন যে আমরা শুনেছি এডিস মশা সাধারণত বিকালে বাইট করলে সাধারণত ডেঙ্গু ভাইরাস হতে পারে, এই কথা কতটুকু সঠিক? আমার এই সম্বন্ধে খুব একটা ধারণা নাই, তবে আমি এইটুকু জানি সকাল সন্ধ্যা কামড়া যে কোনো সময় কামড়াইলেই হইতে পারে, সেই জন্য আমাদের দুইজন এই দুইটার সময় প্রিটেক্ট করতে। এখন কোনো স্টাডিতে যদি এরকম অনেকজনের থেকে থাকে, আমার এই সম্বন্ধে এটা আমি অপারগতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, আমরা যেটা জানছিলাম এরকম কোন মানে আমার কাছে স্টাডি জানা নাই যে এতগুলা রোগীরে বিকালবেলা এডিস কামড়েছে, তাদের এত পার্সেন্ট রোগীর মানে এডিস মানে ডেঙ্গু হয়েছিল, আর সকালবেলা এতগুলা রোগীর মানে লোককে কামড়েছিল, তাদের এত পার্সেন্ট হয়েছিল। এই স্টাডি আমার এখন পর্যন্ত জানা হয়নি। আমার প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রফেসর শ্যামল সরকার স্যারের কাছে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে করণীয়। স্যার খুব সুন্দর করে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে ডেঙ্গু ভাইরাস থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, কিভাবে আমরা মুক্তি পাবো। স্যার যেটা বলছিলেন যে ডেঙ্গু ভাইরাস যে কোনো সময় কামড়াতে পারে সকাল বা সন্ধ্যায়, এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে। এবং ডেঙ্গু ভাইরাস প্রতিরোধের জন্য যেটা সবচেয়ে আমাদের করণীয়, যে আমাদেরকে অবশ্যই এডিস মশা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। স্যার আমরা মানে একটু ক্লিনিক্যাল ফিচার নিয়ে কথা বলেছিলাম, লক্ষণ নিয়ে কথা বলেছি, ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলেছি। স্যার এই ডেঙ্গু ভাইরাসের আসলে একদম মানে সাধারণ ভাষায় ট্রিটমেন্ট প্ল্যানটা কি, কিভাবে একজন ডেঙ্গু রোগীকে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে? স্যারের কাছে আমরা শুনছিলাম, স্যার শুনতে পাচ্ছেন? স্যারের কাছে আমরা কথা হচ্ছিল যে ডেঙ্গু ভাইরাস, এই ডেঙ্গু ভাইরাসের প্রতিরোধে করণীয়। আমাদের সায়েন্টিফিক পার্টনার রেডিয়ান্ট বিজনেস নেটওয়ার্ক, পাওয়ার্ড বাই ফার্স্টেন্ট রেপলেন মসকিটো রেপলেন জেল, যেটা কিনা তাইওয়ানের একটি প্রোডাক্ট, এবং বাংলাদেশে এটা অ্যাভেলেবেল আছে রুবিস, গিফট মার্ক, হ্যাপি আর্কেডের শপিং মল, রেডিয়ান্ট বিজনেস নেটওয়ার্কে প্রোডাক্টটি পাওয়া যাবে, এবং মশা প্রতিরোধে খুবই উপকারী। আমরা স্যারকে পেয়ে গিয়েছি। স্যার যেটা জানতে চাচ্ছিলাম যে এই ডেঙ্গু ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়, হসপিটালাইজড হয়, তাহলে সাধারণত ট্রিটমেন্ট প্ল্যানটা কি হয়ে থাকে? আচ্ছা, ডেঙ্গু যদি পেশেন্টের হসপিটালাইজ হয়, সেই ক্ষেত্রে ডেঙ্গুর প্ল্যান হবে না। ডেঙ্গু হিমোরেজিক ফিভার হচ্ছে কিনা, হিমোরেজিক ফিভার হলে আবার বিভিন্ন ধরনের গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 and 4 ডেঙ্গু শক সিনড্রোম। এইসব জন্য মেইন হইল পেশেন্টের ফ্লুইড ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, ফ্লুইড ম্যানেজমেন্ট। আর ক্লাসিক্যাল 1 বা গ্রেড 1 পর্যন্ত ফ্লুইড লাগবে, পেশেন্টের বেড রেস্ট লাগবে, সিমটোমেটিক চিকিৎসা লাগবে, এবং খাবার প্রচুর পরিমাণ মানে তরল জাতীয় খাবার হবে, এবং সাথে যদি ওটস জাতীয় ফ্লুইড খায়। আর যদি কোনো সময় রক্তক্ষরণ হয় বা পেশেন্টের শকে গেছে, রক্ত ফ্লুইড দিয়ে ম্যানেজ হচ্ছে না, তখন সেখানে আমাদের ফ্লুইডের মধ্যে সাধারণত ক্রিস্টালয়েড নর্মাল স্যালাইন অথবা হার্টসল বা ডিঙ্গার্স ল্যাকটেস আমরা যেটাই বলি, এগুলো ব্যবহার করতে পারি। এতেও যদি না, এটার আবার বিভিন্ন রেশন আছে, একে মানে পর্যায়ে একেবারে বাড়াইতে হয়,
1 ঘন্টা পর মনিটর করতে হবে, আবার যখন বেড়ে যাবে স্বাভাবিক হয় তখন আবার একইভাবে কমাইতে হয়। তাতেও যদি ফ্লুইড দিয়ে এই ক্রিস্টালয়েড যদি না হয়, যদি পেশেন্ট শকে থাকে, তাহলে প্লাজমা আমাদের ডেক্সটেন 40 অথবা মানে প্লাজমা প্রোটিন বা প্লাজমা সল এই সবগুলো দিয়ে আমরা এই শক ম্যানেজমেন্ট করতে পারি। তারপরেও অনেক সময় দেখা যায় যে এই শক বেশি হয়ে গেলে বা আমাদের যদি রুগীরা আসতে দেরি করে, আমাদের চিকিৎসার সময়টা যদি দেরি হয়ে যায়, অথবা আমাদের এডুকেট চিকিৎসা দেওয়ার পরেও আমরা স্কোপ পাই নাই, দেওয়ার সুন্দর স্কোপ পাই, আগে থেকে দেরিতে করে আসছে, রুগী খারাপ হয়েছে, যদি তার মাল্টি অর্গান ফেলিউর হয়ে যায়, তখন আমাদের দেখা যায় সমস্ত চিকিৎসা সত্ত্বেও 1 to 1.5% পেশেন্ট এক্সপায়ার করে যায়। সুতরাং মর্টালিটি রেট যদি চিকিৎসা দেওয়ার পরেও চিকিৎসা দেওয়ার 1 to 1.5% পেশেন্ট মে ডাই। ওকে স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি যেটা বলছিলেন যে ফ্লুইড ম্যানেজমেন্ট একটা খুব ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অপশন, মুখে খাওয়ার জন্য কি কি ফ্লুইড তারা বেশি ইফেক্টিভ হয় তাদের জন্য? বাড়িতে যদি থাকে, বাড়িতে যদি মুখে খাইতে পারে, বমি টমি না হয় বা খাওয়ার তাহলে ওরসেলাইন প্রতিদিন 2 থেকে 3 লিটারের মধ্যে টোটাল 24 ঘন্টা ফ্লুইড যদি খায়, টোটাল ফ্লুইড লিকুইড সহ 2 থেকে 3 লিটার যদি একটা মানুষ মানে স্বাভাবিক মানুষ মানে বিশেষ করে বড় অ্যাডাল্ট মানুষ খায়, তাইলে অন্তত তার ওই ডেঙ্গু খারাপ পরিস্থিতিগুলো না হওয়ার সম্ভাবনাই বেশি। আর ডেঙ্গু হিমোরেজিক ফিভার হইলে সাধারণত যদি ক্লাস 1 পর্যন্ত থাকে, ডেঙ্গু হিমোরেজিক ক্লাস 1, প্রতিদিন ওই 3 লিটার করে ফ্লুইড, 2.5 থেকে 3 লিটার করে ফ্লুইড যদি কোনো পেশেন্ট মুখে খাইতে পারে অথবা তাকে ফ্লুইড দিয়ে রাখা হয়, তাইলে তার অন্তত তার ওই সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ যাওয়ার সম্ভাবনা থাকে, কম থাকে। আর থার্ড ফোর্থ স্টেজ হইলে তখন তো তাকে মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পাওয়া অথবা ভালো মানে মনিটর করার জন্য এইচডিইউ অথবা আইসিইউ থাকতে পারলে আরো ভালো, মানে অবজারভেশন করা যায়, ডাক্তার কাছাকাছি থাকে এরকম ওয়ার্ডে হয়তো করা যায়। আমরা সাধারণত এরকম ওয়ার্ডেই তো করতাম, আমাদের ওয়ার্ডে যে ডাক্তার কাছাকাছি থাকতো, কিছুক্ষণ পর করে অবজার্ভ করতো, তার মনিটর করতো, তার সবকিছু মনিটর করতো। সেই জন্য আমরা অনেকটাই আমরা আইসিইউতে না দিয়েই গতবার যে এত ডেঙ্গু প্রকোপ ছিল বাংলাদেশে এবং ঢাকা মেডিকেলে যে যত রোগী হয়েছে, আমরা অধিকাংশ রোগীকে আইসিইউতে না নিয়ে ওয়ার্ডেই ম্যানেজ করছি এবং আমাদের মোটামুটিভাবে রোগী মানে কিউর রেট বেশ ভালো ছিল, অ্যাবাউট 85% কিউর রেট ছিল, যেটা আমাদের ওয়ার্ডেই আমরা ম্যানেজ করতে পারছি। স্যার আমরা জানতে চাইবো যে স্যার ডেঙ্গু ভাইরাসের কমপ্লিকেশন কি হতে পারে, মানে পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে বলে আপনি মনে করেন? সাধারণত যদি ডেঙ্গু পেশেন্টের কোমরবিডিটি আগে থেকে আসে, তার যদি ডেঙ্গু হয় তাহলে তার সবকিছু অর্গানে মানে প্রবলেম হইতে পারে, বাড়তে পারে, তার এক্সাজারেট হতে পারে। পার্টিকুলারলি যদি রক্তক্ষরণ মানে ডেঙ্গু হিমোরেজিক ফিভার এবং শক হয়, যদি শক প্রলং থাকে, অনেক সময় যদি হয়ে থাকে, তাহলে তার বিভিন্ন অর্গান মাল্টিপল অর্গান ফেইলুর হতে পারে। অথবা আমাদের একটা সময় দেখা গেছে যে ওইটা আবার সিমিলারিটি আছে, অনেক সময় মানে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম নামে ইদানিং একটা নতুন আমাদের ক্লাসিফিকেশন আছে, যে ডেঙ্গু সিনড্রোম, ডেঙ্গু জ্বর হয়েছে কিন্তু ডেঙ্গুর সাথে তার হয়তো তার মানে প্লাজমা লিকেজ হয় না, কিন্তু অন্যান্য অর্গান বিশেষ করে লিভার, ব্রেইন, হার্ট বা গাট এইসব জায়গায় কোনো জায়গায় তার ইনভলভমেন্ট হয়ে তার মানে অর্গান ফেইলুর হয়েছে, অর্গান ইনভলভ হয়েছে, তখন আমরা এটাকে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম বলতে পারি। আবার ডেঙ্গু শক সিনড্রোম যদি প্রলং অনেক সময় ধরে ডেঙ্গু থাকবে এবং তার যদি কমপ্লিকেশন হয় আর যদি তার মাল্টিপল অর্গান ফেইলুর হয়, অথবা যদি তার এই যে প্লেটলেটের জন্য আমরা বললাম যে ডিআইসি হয়, ডেসিমেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হয়, এই ডেসিমেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনে মাল্টিপল অর্গান ফেইলুর হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসগুলো হলে তখন দেখা যায় আমাদের বিভিন্ন আমাদের শরীরের সব অর্গানেই নো অর্গান ইজ ইমিউন যে যেটা দিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হবে না। তো অধিকাংশ হইলে আমাদের ব্রেইন, তারপরে গাট, হার্ট, কিডনি, লিভার, বোন ম্যারো এইসবগুলো আমাদের বেশি ইনভলভমেন্ট। আর পরবর্তী পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু ভাইরাসের জন্য দেখা গেছে যে তার পেরিফেরাল নিউরোপ্যাথির মতো কিছু, পার্টিকুলারলি গুলেনবেরি টাইপ
অথবা মানে এনকেফালাইটিস তো একটা আমরা বলতে পারি, দু একজনের পরবর্তী পর্যায়ে গুলেনবেরি টাইপের মতো যে পেরিফেরাল নিউরোপ্যাথির মতো ফিচার পাওয়া গেছে, এরকম আমরা কিছু কমপ্লিকেশন দেখতে পাচ্ছি। কিন্তু অধিকাংশ কমপ্লিকেশন হইলো ওই তৎক্ষণিক হয় যে ডিআইসি বা হিমাটোলজিক্যাল হয়তো কিডনি ফেইলিউর হয়, তারপরে গাট ব্লিডিং হয়ে শকে যায় অন্যান্য, বা ডিআইসি হয়, এবং এনকেফালাইটিস, ডেঙ্গু এনকেফালাইটিস, এইসবগুলোই বেশি কমন কমপ্লিকেশন। স্যার এই রোগে মৃত্যু ঝুঁকির সম্ভাবনা কেমন? মৃত্যু ঝুঁকি কেউ থাকে? অ্যাজ এ হোল বলা হয় আর কি, যে যেটা হলো যদি আনট্রিটেড ডেঙ্গুর মর্টালিটি প্রায় 25%, কিন্তু ট্রিটেড 1 to 2%। ওকে স্যার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুনছিলাম প্রফেসর শ্যামল সরকার স্যারের কথা, ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে করণীয়। স্যার, আপনাদের স্যারের সেবা লাগলে স্যার টেলিমেডিসিনে প্রতিনিয়ত রুগী দেখে থাকেন। স্যারের নাম্বার হচ্ছে 01755568562। স্যারের সাথে হোয়াটসঅ্যাপ পাবেন স্যারের টেলিমেডিসিন সেবার জন্য। হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আর ফার্স্টেন মসকিটো রেপ্লিডেন্ট যদি কারো দরকার থাকে সেক্ষেত্রে আপনারা 017322225515 যোগাযোগ করতে পারেন। আমরা শুনছিলাম প্রফেসর শ্যামল সরকার স্যারের ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে করণীয়। যে সমস্ত দর্শক আমাদের সাথে যোগদান করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান কমেন্টসের জন্য তাদেরকে ধন্যবাদ। প্রফেসর শ্যামল সরকার স্যারকে ফিজিশিয়ান টোনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। স্যারের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং বাংলাদেশের মানুষকে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে করণীয় কি কি ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে স্যার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার জানা মতে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে এই প্রথম অনলাইন চ্যানেলে কোনো ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। এই জন্য প্রফেসর শ্যামল সরকার স্যারকে ফিজিশিয়ান টোনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা আপনার লাস্ট কমেন্টস শুনতে যাচ্ছিলাম। স্যার, আপনার কেমন লাগলো এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান স্যার। আচ্ছা, আমি খুবই আনন্দিত, উৎফুল্ল, এবং আমার এই মানে সামান্যতম বক্তব্য যদি যারা শ্রোতা এবং শ্রোতার সাথে যারা অন্যান্য সংশ্লিষ্ট আছে তাদের যদি এই মৌসুমে ডেঙ্গু থেকে নিজেদের রক্ষা করার জন্য এই কথাগুলি কাজে আসে, তাহলে আমি মনে করব আমি খুবই তাদের আমার প্রচেষ্টা সফল, এবং আমি মনে করব যে তারা আমার পর থেকে তাদের যে উপকার হয়েছে এটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে আমি তা বলবো যে তারা যেন তাদের সৃষ্টিকর্তা যেন তাদের এই প্রকোপ থেকে মানে রক্ষা করেন। আর আমি ফিজিশিয়ান টোনের কর্মকর্তাদেরও আমি আমার পক্ষ থেকে মানে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এই আমন্ত্রণ করছেন এবং আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু বলার জন্য আমাকে সুযোগ করেছেন, সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং ভবিষ্যতেও যদি বলতে পারি যে ভবিষ্যতে যদি ফিজিশিয়ান টোন আমার পক্ষ থেকে অন্য কোনো কিছু মানে প্রয়োজন মনে করেন, তারা যদি যোগাযোগ করে, আমি সবসময় তাদেরকে সাহায্য করার জন্য সচেষ্ট থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে। এবং দর্শকদের যারা শ্রোতা আছেন তারা আমার কথা শুনে সবাইকে ধন্যবাদ দিয়ে, এবং আমার কথাগুলোর জন্য যদি আপনাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কাজে আসে ডেঙ্গু রক্ষা করার জন্য, তাহলে আমি মনে করব আমার প্রচেষ্টা সার্থক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকুন, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অবশ্যই নতুন কোনো টপিকস নিয়ে আপনার সাথে আবারও যোগাযোগ করব। আমরা চাই আপনি সুস্থ থাকেন, আপনার পরিবারের সবাই সুস্থ থাকুক, আপনি আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রফেসর শ্যামল সরকার স্যারের কথা। উনি একজন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশের। উনি দীর্ঘদিন যাবত ঢাকা মেডিকেল কলেজে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে, অধ্যাপক হিসেবে কাজ করেছেন। আজকের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট বিজনেস নেটওয়ার্ককে ধন্যবাদ। পাওয়ার্ড বাই ফার্স্টেন রেপ্লেন মসকিটো রেপ্লিন জেল, এটা একটি ইন্টারন্যাশনাল ফ্র্যাগনেন্স অ্যাসোসিয়েশন, জেনেভা, সুইজারল্যান্ড সার্টিফাইড, 100% লেমন গ্রাস ফ্লেভার মেন্ট সমৃদ্ধ, যেটা সকল বয়সী মানুষরা ব্যবহার করতে পারে। এতে কোনো হেলথ হ্যাজার্ড নাই, বিকজ এটা কমপ্লিটলি ন্যাচারাল, এবং এটা ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা করতে খুবই সহায়ক। আপনি এই মসকিটো রেপ্লিন জেল পাবেন রুবিস গিফট মার্ট, হ্যাপি আর্কেডের শপিং মল ধানমন্ডিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিশিয়ান টোনের সাথেই থাকবেন। আমরা সব সময় আপনাদের জন্য আপনাদের পছন্দের যে প্রোগ্রাম, যে টপিকসগুলো থাকে সেগুলো নিয়ে আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলি, এবং তাদের সুচিন্তিত পরামর্শের মাধ্যমে আপনারা আপনাদের সতর্ক রাখবেন, স্বাস্থ্যকে ভালো রাখবেন, সবাই সুস্বাস্থ্য থাকবেন, কারণ সুস্বাস্থ্য একজন জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিজিশিয়ান টোনের সাথে থাকার জন্য। কালকে আমাদের একটি খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে,
করোনা ভাইরাসের উপরে প্রোগ্রামটা আছে। ডাক্তার সালেহিন থাকবেন, রাসেল সালেহিন থাকবেন, সাকলাইন রাসেল থাকবেন আমাদের প্রোগ্রামে। আর কাল রাত 9টায় অনুষ্ঠিত হবে প্রোগ্রামটি। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার এস এম ইমতিয়াজুর রহমান। সবাই ভালো থাকবেন, ফিজিশিয়ান টোনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।